তো কোনো কোনো ক্ষেত্রে বলে না শখের মূল্য লাখ টাকা, সেই হলো আমার শখের মূল্য লাখ টাকায় যে মাটির জিনিস। আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমার প্রাণপ্রিয় আপু, দেশ এবং দেশের বাইরে থেকে যারা যারা আমার ব্লগ ভিডিওটা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর এই যে আমি কালকে একটা পার্সেল এসেছে, রোজার মানে ঈদের আগে আমরা পার্সেল অর্ডার দিছিলাম, সেটা মানে কালকে বিকেলের দিকে আসে, সন্ধ্যার আগ মুহূর্তে আসরের উক্ত। তো সেটা আমি রিসিভ করছি। আর এই পার্সেলটা দারাজ থেকে অর্ডার করেছিলাম, কিন্তু দারাজের মাল যে এত মানে ন্যাস্টিক বলতে একেবারেই খারাপ লাগছিল। আমি ভাবছিলাম যে আমি কাপড় নেওয়া ব্যাগ হবে, তো এখন দেখি আমার ব্যাগ মানে বের করে সম্পূর্ণ জিনিস, এমন খারাপ জিনিস দিয়েছে যে দেখার মতো না। তারপরেও এখন নিজে অর্ডার করেছি, সেজন্যই মূলত এখন নিতেই হবে টাকা দিয়ে। তো টাকা দিয়ে দিচ্ছি এই যে ডেলিভারি বয়কে, তো টাকা দিলাম আর 65 টাকা ফেরত দিল। 500 টাকা দিয়েছিলাম, যেহেতু 435 টাকার আমি মাল অর্ডার দিয়েছিলাম, সেটা এখন নিয়ে নিলাম। আর এদিকে 5 টাকার কয়েন খুঁজে পাচ্ছে না, তো 5 টাকার কয়েন খুঁজছে এদিকে। আমি আবার ছাড়বো কেন, আমার জিনিস আমি নিয়েছি, তো 5 টাকা ছাড়লে তো আমারই লস, তার জন্য নিয়ে নিলাম বলে কয়ে। তো তারপরে এই যে রুমের ভেতরে এসে আমরা মা ছেলে মিলে দেখব এই জিনিসের মধ্যে কি কি আছে। তো আমরা যা যা অর্ডার দিছি তাই তাই দিল ঠিক কিনা, সেজন্য মানে বাসায় এসে এই যে লকটা খুললাম, তো খুলে গিয়ে যে রুমে এসে বিছানার পর খুলছিলাম, তো এদিকে যে কেসি আছে আমার রুমে সেটাও নিতে ভুলে গিয়েছি তাড়াহুড়োর পর। আমার মনে হচ্ছে কি নাতে কি দিল, এত টাকা দিয়ে জিনিস নিব। তো আমার ছেলে সাথে লেগে আমার বড় ছেলেটা ছিঁড়ে দিচ্ছে, আর এদিকে আমিও টানাটানি করছি। দেখেন কি অবস্থা। তো ভাঙ্গার কিছু নেই, এই জন্য এরকমটা করেছি। আর এই যে ব্যাগ দিয়েছে একটা, আর চামচ সেট, আর এই যে আমার মেয়ের সেই ব্লাসন মারা ব্রাশ। তো এগুলো মানে চামচ একেবারেই হালকা, আর সোনালি কালার যেহেতু দেখা ভালো যাচ্ছিল, তার জন্য মূলত তার ব্যাগটা দেখেন। এটা কি এই ব্যাগ 140 টাকার ব্যাগ, মনে হচ্ছে 40 টাকা দিলেই বাজারে পাওয়া যাবে এরকম, এর চেয়ে ভালো ভালো ব্যাগ। তো এখন কি করার, মানে দারাজে যে এত খারাপ জিনিস দেয় আমি বুঝতেই পারি নাই। তো এই ব্রাশগুলো দিয়েছে সুন্দর, আর এগুলো দেখেই একটু মনটা ভালো লাগলো যে টাকা না নেয়। এগুলো কিন্তু বাজারে 250 টাকা 300 টাকা করেও নেয়। তো এটাতেই আমাদের অনেকটা মানে মেকআপ হয়ে গেছে টাকা। তো এটার চামচে টাকা উঠে গেছে। তো এই চামচগুলো লাভ কাটিং, ফুল কাটিং, মানে অনেক রকমের সিস্টেমের চামচ। তো লম্বা লম্বা চামচ, সোনালি কালার, মনে হচ্ছে একদম সোনার চামচ। তো আসলে সোনার চামচ না রে ভাই, এটা হলো সোনার কালার করা সোনালি, সেইটা। তো ভালোই লাগলো জিনিসগুলো পেয়ে, আর এতদিন পরে আসলো তার জন্যই মূলত এত ভালো লাগছে। আমরা দিয়েছিলাম অর্ডার অনেক দিন হচ্ছে, প্রায় 22 দিন কাছাকাছি হয়ে গেছে, তারপরে মাল পেলাম হাতে। তো এই যে হাত দিয়ে দেখাচ্ছিলাম, এদিকে আমার আরাবটা খুব দুষ্টামি করছে, বারবার হাতে থেকে নিয়ে নিচ্ছে। আর এর মধ্যে আমার চামচের দেখার পরে এই যে মেয়েটা এখন কেটে আনলো তরমুজ। তো তরমুজটা খাবো আমরা মূলত সবাই মিলে, সেজন্য কেটে এনেছে ছোট ছোট পালি করে। তো তারপর দিন সকাল, আজকের সকালে আমি প্রতিদিনই ভাবি যে রাতের বেলা চাউল ভেজাবো সকালে। তো চাউল ভেজাতে আমার মনে থাকে না কেন জানি। আমার ছোট ছেলেটা খুব এখন পিঠা খেতে তার মন চায়, খালি পিঠা খেতে চায়। তো মোবাইলে মানে মোবাইল ঘাঁটতে গেলেই তো ব্লগার আপুরা খালি পিঠার রেসিপি দেয়, তো সেটা দেখে দেখে খালি হাত পাতে। তো ব্লগার আপুরা তো আর দেয় না, সেজন্য ভাবলাম যে আমিও তাহলে পিঠা বানাই। তো আমার ছেলেকে যে পিঠা বানাবো সেজন্য সান্ত্বনা দিচ্ছি, আর বলছি আজকে কিন্তু পিঠা হবেই আব্বু। তো পাশ থেকেও দেখছিল আমার চাউল উঠানো। তো এখানে আমি মানে বড় একটা ঝুড়ি নিয়েছি পানি ঝরানোর জন্য, সেই ঝুড়িতে যে চাউল উঠাচ্ছিলাম। এখানে 9 কেজির মতো চাউল আছে অলরেডি। তো এই 9 কেজি চাউলই ধরে নিয়েছে দোকানদার, যারা ভাঙ্গায় 10 কেজি ধরে টাকা নিয়েছে। তো করার কিছুই নেই, এখন ভিন দেশে থাকতে হলে এরকমটাই। আর এই দেখেন বড় একটা ঝুড়ি, পুরাটাই চাউল মানে বড় ঝুড়িতেই এঁটে গেল। আমি ভাবলাম আটবে না, তো এটাই গেল। তো এদিকে
এই যে পানির মধ্যে থেকে উঠাচ্ছিলাম অনেকক্ষণ, মানে 4 ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম। তারপরে এই যে আমি উঠাচ্ছি, এটা আতপ চাউল যেটা বলে, ওই যে ধান থেকে মানে সেদ্ধ না। আর এই যে আগেকার যুগের যে যে মায়েরা চাষিরা শিখিয়েছে কাঁচামরিচ দিলে কেউ মুখ দোষ করতে পারে না, আর আমরাও সেইটাই শিখেছি। তো পিঠা যখন বানাতে লাগি তখন পিঠা না হতে চাইলে তখন কিন্তু অনেক খারাপ লাগে। আর এই যে আমাদের বাড়ির কাছেই, মানে বাসার কাছেই এই মানে রিকশায় উঠে অল্প একটু গেলেই এই মানে মিলটা। তো আমি আমার ছেলেকে নিয়ে গিয়েছিলাম এই চাউলের মিলে। তো আমার মানে ভালোই লাগলো, সেখান থেকে এক কাজে আমার 2 কাজ হলো। এখানে গিয়ে অনেকক্ষণ বসে থেকে চাউল ভাঙাতে ভাঙাতে আমি অনেক লোকজনই এসেছে, গল্প করতে করতে দেখি আমি হলুদ মানে বস্তায় করা। তো তারপরে হলুদও নিয়ে ভাঙালাম। আর এদিকে যে আটা ভাঙিয়ে বাসায় এসে এগুলো ঝুড়িতে রেখেছি, মানে ঝুড়িতে একটা ওড়না দিয়ে সুন্দর করে রেখেছি। বাসা বাড়িতে কি আর বড় গামলা অতটাও পাওয়া যায় না, কিন্তু আমরা অত বড় বড় গামলায় কাজ করি না, ছোট মাঝারি সাইজের অনেকগুলোই আছে, সেজন্য একটা ঝুড়িতে নিয়েছি আর একটা গামলাতে এই যে আটা নাড়াচাড়া করছি অনেকগুলো আটা। তো আর ছাদেও অর্ধেকটা দিয়ে এসেছি আর অর্ধেকটা বাসায় রেখেছি, ফ্রিজে রেখে দেবার। এই যে আমার সেই মানে আসল মশলা, মানে ভেঙে এনেই রোদে দেবো, সেজন্য ফ্যানের বাতাসে ঠান্ডা হতে দিচ্ছি যেহেতু গরম। আর এখনই মিল থেকে বের করেছে, সেখান থেকে আনা, তো একটু ঠান্ডা হাওয়াতে রাখছি। আর মানে আমার টেবিলে মানে ডাইনিং টেবিলের পুরো রেখে দিয়েছি বাতাসে, তাছাড়া আর একটা আবার দুষ্টামি করে ছিটাবে। তো এদিকে আবার দুপুরের খাওয়ার জোগাড় করছি, একটুকু বসার সময় পাই নাই, এসেই রান্নার মানে তাবেদারি শুরু করেছি। তো এই যে এদিকে মুরগি কাটবো, এদিকে করলা ভাজবো, আর আমার বড় এসে কিছুটা হেল্প করলো, করলা থেকে বিচি বের করে দিচ্ছিল। আর এদিকে আমি আবার পেঁয়াজ ছুলতে গিয়ে শুধু পেঁয়াজ পড়ে যাচ্ছে, মানে তাড়াহুড়োর কাজ কিন্তু আগায় না, খালি পিছিয়ে যায় একদম। তো এদিকে মুরগি কাটছিলাম, দেশি মুরগি। তো এই যে মোরগের বিচি, আর এই মোরগের বিচি কাটতে যে আমি আমার মেয়েকে বলছি তোমার মানে শ্বশুর যখন আসবে এই শ্বশুরকে এই মানে বিচিটা ভোনা করে খাওয়াবো। তো আমার মেয়েটা বলছে তুমি খাওয়াতে পারলে খাওয়ায়ও। তো আমি বলছি যে দেরি আছে এখনও, তো তোমার বিয়ে হতে এখনও অনেক দিন বাকি, পড়াশোনা তো শেষ করতে হবে তারপরে, তাহলে এতদিন আমি এই কথাটা মনে না রাখতে পারলে তুমি মনে করিয়ে দিও। তারপরে আমার মেয়েটা বললো আচ্ছা ঠিক আছে আমি মনে করিয়ে দেবো, আর তোমার এটা দেখলেই মনে হবে যখন তুমি মোরগ কাটবে। তো এইসবই আর কি ফাজলামো করতে করতে আমরা মা মেয়ে অনেক দুষ্টামি করি সময় সময়, 2 মা মেয়ে মিলে একেবারে বাসায় সব সময়ই এরকম দুষ্টামি করেই থাকি। শুধু মা মেয়ে হবে কেন, ওর বাবা আমার ছেলে সবাই মিলে দুষ্টামি করি, ভালোই লাগে। আর বাসা বাড়িতে লোকজন থাকে না, নিজেরাই দুষ্টামি করে মুহূর্ত কাটানোর মধ্যেই আমাদের সময় কাটানো হয়। তো এদিকে আমি গল্পে গল্পে কিন্তু মুরগি কাটার শেষ পর্যায়ে চলে আসছি, এটা হলো গলা কাটছি। আর অনেক সুন্দর ব্লগ ভিডিও সাজিয়েছি, আপনারা অবশ্যই কমেন্টস করবেন, কমেন্টসের রিপ্লাই স্বরূপ ফলো পাবেন। আপনারা যদি ব্লগার আপু ভাইয়া হন অবশ্যই কমেন্টস করে যাবেন, তাহলে কিন্তু ফলো পাবেন। আর ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব পেয়ে যাবেন, আর অবশ্যই একটা কমেন্টস করে যাবেন। আর আপনারা শুধু কমেন্টসই করেন, আপনারা লাইক দিতে ভুলে যান কেন বুঝি না। আমি এত সুন্দর সুন্দর ভিডিও ছাড়ি, আপনারা লাইক দেন না, লাইক করে 2-4টে, তো এটা কিন্তু খুব খারাপ। আপনারা কমেন্টস করতে মানে ফলো পাওয়ার জন্য যে কমেন্টস করে যান, শুধুমাত্র ভিডিও হয়তো মনে কয়েক মিনিট চালায় দেখি মানে কমেন্টস করে যান, এতে কিন্তু আপনারই ক্ষতি, আপনার পেজের ক্ষতি, আপনার পেজ কিন্তু তখন রিচ ডাউন হয়ে যাবে। শুধু আপনার পেজের জন্য হলেও আপনারা একটু ভিডিও সুস্থ হলে পুরাটা দেখবেন, তাহলে আপনার পেজের রিচটা মানে বাড়বে, আমার পেজের রিচটাও বাড়বে, সাথে আপনারও ক্ষতি হবে না।
আর আপনারা যদি শুধুমাত্র কমেন্টস করে সরে যান তাহলে কিন্তু ফেসবুক টিম জেনে যাবে আপনারা মানে তাদের কাছে সেরকমটাই। আর এখন কিন্তু সব আপুরা ভাইয়ারা সচেতন, অবশ্যই পুরো ভিডিওটা দেখে তারপরে একটা মতামত জানিয়ে যাবেন একটু। তো এই যে মুরগি কাটা শেষের দিকে আমি আবার মুরগিরগুলো সম্পূর্ণ দেখছিলাম যে সম্পূর্ণ কাটা হলো নাকি, একটা আবার কাটা হয় নাই, তো সেটা আবার কাটছিলাম। পিঠের এই যে হাড্ডি, কামানির হাড্ডি যেটা, ওটা কাটছিলাম। তো অনেক সুন্দর করে এই যে রান্না করলাম দুপুরটা। আর হলুদের গুঁড়া যেহেতু ভাঙিয়ে এনেছি, সেটা যদি না দেই তরকারিতে সেটা কি ভালো লাগে। আর নতুন হলুদের তরকারি রান্না করে তো আমি প্রথম দিনে বাজিমাত করে ফেললাম। আমার বর খেয়ে সেই প্রশংসা করছে, সেই স্বাদ হয়েছে, মানে তরকারি চুলার উপরেই আছে, আমি চামচে করে একটু এনে খাইয়েছি, বলছে ও মানে এত স্বাদ হয়েছে, খুবই প্রশংসা পেয়েছি আজকে রান্নাটা। আর এই যে মুরগিটা রান্না করব সেহেতু আমি পেঁয়াজটা কষিয়ে নিচ্ছি। আর পেঁয়াজটা ঠিকঠাক মতো কষিয়ে নিয়ে তারপরে মুরগিটা রান্না করলে কিন্তু অনেক মজা লাগে খেতে। আর এই যে আসল উপকরণ, এই হলুদটুকু রেখে দিয়েছি ছাদে, যেহেতু ওগুলো শুকাতে রোদে দিয়েছি, যেহেতু পোকা ধরবে সেজন্য একটু রোদ করে রাখলে কিন্তু পোকা ধরে না। এই টিপসটা ফলো করবেন আপনারা। হলুদ, মরিচের গুঁড়া, যে কোনো জিনিসই এগুলা রোদ করে বেশি রোদে রেখে দিয়ে মানে সুন্দর করে কৌটাতে ভরে রাখবেন, সারা বছর খাবেন। আর এই দেখেন আমি এদিকে সব ধরনের মশলাপাতি অ্যাড করে এখন মুরগিটা রান্না করব। আর আমার ভিডিওটা আপনাদের যাদের যাদের ভালো লাগবে তাদের জন্যই বানানো, যাদের ভালো লাগবে না তারা দেখবেন না প্লিজ। আর এই যে আদা, জিরা, রসুন বাটা রেখে দিয়েছিলাম কালকে লাইভে, যেটা করেছিলাম আমি ভুড়ি রান্না করে দেখাচ্ছিলাম, সেখান থেকে রেখে দিয়েছিলাম, সেটাই দিয়ে দিলাম এখন। আর এই যে আমি মানে এখন মুরগিটা রান্না করব। আর দেশি মোরগের ঝোল কিন্তু এরকমভাবে রান্না করলে অনেক মজা লাগে খেতে। মাখিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েও রান্না করি মাঝে মধ্যে। আজকে যেহেতু খুব তাড়াহুড়ো, আমি এসে মানে সব কিছু গুছিয়ে নিতে নিতেই 1:30 বেজে গেছে, তারপরে রান্না করছি। যেহেতু আমার 2টা চুলা আছে সেহেতু আজকে একটু স্বস্তি পাবো, কারণ 2টা চুলাতে রান্না করতেও তেমন একটা বেগ পেতে হয় না, শুধুমাত্র সব কিছু মানে গুছিয়ে নিতে একটু সময় লাগে। আর সময় সাপেক্ষর ব্যাপারই রান্না করা। আর এই যে একটু কালার কম আসছিল, একটু গুঁড়ামরিচ অ্যাড করলাম। আর দেখেন হলুদের কালার কি এসেছে, অল্প একটু দিয়েছি তাতেই এত সুন্দর কালার এসেছে। তো আমার বর বলছে যে আমাদের নাটোরে মোগরা বাজারে 200 টাকা কেজি হলুদ, তো আর আমি 300 টাকা কেজি নিয়েছি। ওর কাছে খুব রাগ করেই বলছে যে তুমি টাকা বোঝো না, চেনো না, তুমি হুটহাট করে যে কোনো জিনিস কিনে ফেলো। তো আমি বলছি দেখো হলুদ কিনেছি তো কি হয়েছে, ঠকেছি না জিতেছি সেটা বিষয় না, আমার তরকারির কালারটা দেখো। তো ও এসে দেখছে আর বারবার বলছে যে ভালোই তো কালার এসেছে, হলুদটা আসলেও সুন্দর। তো এদিকে যে মাংস অনেকক্ষণ ধরে কষিয়ে নিয়ে একটু ঝোল দিয়ে তারপরে যে আবার আলুটা কষিয়ে নেব কিছুক্ষণ, তাহলে কিন্তু মাংসের সাথে মানে আলুটাও কষানো হবে। আলুটা ভেজে নিলে ভালো হতো, কিন্তু আলু ভাজার সময় আমার নেই, কারণ বাচ্চারাও অলরেডি ক্ষুধা ক্ষুধা করছে। তো কালকে যেহেতু ভুড়ি রান্না ছিল সেটা দিয়ে আমার ছোট মানে ছেলেটা খেয়েছে। আর পরে এখন কি করব, পরে 2 চুলাই জ্বালিয়ে দিয়েছি, এই যে অপর চুলায় আবার এটাতে একটু তরকারিতে একটু মানে কষাচ্ছিলাম। আর এদিকে এই যে এই ভাজিটা উঠিয়ে দেব করলা। আর করলা ভাজিতে আমি দুনিয়ার পেঁয়াজ খাই, পেঁয়াজ না খেলে। আর পেঁয়াজের দাম এখন খুবই বেশি, সব কিছুর দামই বেশি, কি খাবো আর কি থবো, সব কিছুর দামই অতিরিক্ত। তো এখন কি করার, খাওয়া তো লাগবেই। আর আমাদের মতো মধ্যবিত্ত ফ্যামিলিদের চলা কঠিন হয়ে যায়, আর আমাদের চেয়ে নিম্নবিত্তদেরও আরও কঠিন হয়ে যায়। তারা যে কি করে চলছে এত গরমে, যারা রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা, যারা অটো চালক, তাদের যে কি পরিমাণ কষ্ট হচ্ছে আমি একদম বাসায় থেকে ওই অনুভব
সবটা করছি। আমরা যেহেতু আমার বর ছোটোখাটো চাকরি হলেও করে, তা মাস গেলে বেতন পায়, কিন্তু তাদের কি অবস্থা, তাদের পেট চলবে কিভাবে, তাদের বাচ্চা কাচ্চা আছে, তাদের বাচ্চা কাচ্চার খাওয়া দাওয়ার ব্যাপারে, আবার তার বউ বাচ্চার কাপড় চোপড় থেকে শুরু করে সব কিছুই তো নির্ভর করে সেই এক ভ্যান চালক রিক্সার ওপরে। তারা যদি ঠিকঠাক মতো না চালাতে পারে সারাদিন গরমের ঠেলায়, তাহলে কিন্তু তাদের উনুন জ্বলবে না। তাদের কথা চিন্তা করলে কান্না পায়। আমার খুব খারাপ লাগে, এত গরম। আমাদের কিছু হলেও টাকা আছে, আমরা ফ্যান চালাই থাকতেছি, তো তাদের কি অবস্থা? তাদের রুমে একটা ফ্যানও নেই, তারা কুঁড়ে ঘরে থাকে, তারপরেও তারা কিন্তু অনেক ভালো স্বভাবের মানুষ থাকে। কিছু কিছু দেখেন রিক্সাওয়ালারা রিক্সার পুরি নামাজ পড়ে দেখে আমি আজকেও বিকেলের দিকে ডাক্তার দেখাতে গিয়ে দেখি অটো চালক অটোর ওপরে নামাজ পড়ছে। আমার খুব ভালো লাগলো দেখে যে তারা কিন্তু আল্লাহকে মানে, অনেক ভালোবাসে আল্লাহকে, তারপরেও তাদের যে এত কষ্ট, তারা সারা জীবনে যে গাড়ি চালায় খায়, কি একটা কষ্ট না, অনেক কষ্ট। কিন্তু তো তাদের কথা মনে করলে কিন্তু অনেক খারাপ লাগে। তো আমরা যেহেতু এখন আমাদের করার কিছুই নেই, তাদের হেল্প করার মতো আমাদের সেরকম সামর্থ্য দেয় নাই আল্লাহ, কি করবো। এদিকে আমি এই যে রান্না করতে করতে দুধ গরম করে বাটি করে দুধ দিয়ে খাইয়ে দিয়ে গেলাম ছেলেকে। ছেলে সকাল থেকে দুদন করছে, আজকে আবার নতুন ডাক শিখেছে, মানে দুদুকেই বলছে দুদন খাবে, গ্লাস নিয়ে দৌড়াচ্ছে আর বলছে। তো এদিকে দুদু খাওয়াই দিয়ে এসে এই যে তরকারি হয়ে গেছে, একটু জিরা মশলার গুঁড়া ছিটিয়ে দিয়ে এই যে ফাইনাল লুক দেখেন, কি সুন্দর তরকারি, এত সুন্দর কালার এসেছে, ইয়াম্মি তরকারি, আর খেতেও মাশাল্লাহ এত সুন্দর। আর এই যে চামচটা দিয়ে উঠাচ্ছিলাম, অনেক সুন্দর লাগছিল, মনে হচ্ছে এখনই খাই। আর এই চামচে করে একটু ঝোল আমার বরকে খাইয়েই তারপরে মানে অনেক প্রশংসা পেয়েছি। আর এই দেখেন আমি তারপরে খাওয়া দাওয়া পরে আমার বর বলছে যাও ছাদ থেকে তুমি সেই আটার গুঁড়াটা নিয়ে আসো। তো আটার গুঁড়া আর হলুদের গুঁড়া নিতে গিয়েছি, যেহেতু আমি ডেন্টালে যাব, আর ডেন্টালের ডাক্তারটা আমাদের খুব পরিচিত আর চেনা জানা, বারবার ফোন দিচ্ছিল ওর আব্বুর কাছে যে ভাইয়া এখন কিন্তু ভিড় নেই, লোকজন নেই, ভাবিকে নিয়ে আসেন। তো ওর আব্বু বারবার তাড়া দিচ্ছিল, বলছে যে তোমার আবার বাচ্চা রেখে যাবে, তো বাচ্চাটা কার কাছে রেখে যাবো পরে। তো এই যে আরাবকে রেডি করিয়ে সুন্দরভাবে নিয়ে যাচ্ছি, ও হেঁটেই যায়, বাহিরে বের হলে কোলে তেমন একটা উঠতে চায় না, ওর আব্বুর সাথে যাচ্ছে দৌড়ে দৌড়ে, দেখেন কি সুন্দর দৌড় করছে। তো বাহিরে বের হতেই খুব পছন্দ করে। আর এদিকে ওর আব্বু রিক্সাওয়ালা ভাইকে ডাকিয়ে একদম কাছে রেখে দিয়েছে, আর এদিকে আমরা উঠে যাব। তো আমাকেই আগে উঠতে বলেছে, আর আমার ছেলেকে ওর আব্বুই উঠিয়ে দিল। তো আমরা এই যে আমার ছেলেকে নিয়ে আমি বিকেলের দিকে ডাক্তারের কাছে যাচ্ছিলাম ডেন্টালে। তো ডেন্টালে যে চলে এসেছি, তো ডেন্টালে এসে বসে আছে। তো আরেক দিন এই মানে দ্বিতীয় দিন যাওয়ার এই ভিডিওটা, তো এই সামনে থেকে ভিডিও শ্যুট করা হয় নাই কালকে, তার জন্য মূলত এটা দিয়ে দিলাম। তো এই যে আজকে সকালে উঠে আবার এইটুকু ভিডিও এডিট করতে গিয়ে কথা অ্যাড করছি, কালকে কিছুটা অ্যাড করে রেখেছি, সেজন্য কথার মিল পাবেন না। আর এই যে আমরা কালকে বিকেলের দিকে আমরা এই যে মানে মাটির দোকানে গেলাম। তো মাটির দোকানে গিয়ে আমি মূলত কয়েকটা জিনিস নিব, সেজন্য মূলত গিয়েছি এই দোকানটায়। আমরা প্রথমে গিয়ে দেখি মানে প্লেট নেই, উন্নত মানের যেগুলো প্লেট নিব সেগুলো নেই। তো বললো যে আনতে গিয়েছে। তারপরে আমি আবার দেখাচ্ছিলাম যে এগুলোর দাম কত করে। তো ওই মানে আন্টিরা আছে, তারা বলছে যে এইগুলোর দাম ছোট্ট বাটি 250 টাকা, মানে 200 টাকা, মানে 150 টাকা এরকম করে, ছোট বড় মিল করে অনেক দাম চাইছে। তো ভাবলাম যে এখানে যেহেতু হচ্ছে না, সামনের দোকানে যাই। তো সামনের দোকানেই যাচ্ছিলাম, আর এদিকে একটু দেখছিলাম যে কেমনটা দাম। তো যেগুলো হলো ফুলদানি, এই ফুলদানি ছোট্ট একটা ফুলদানি, তাই 150 টাকা দাম চাচ্ছে। তো দাম শুনেই কাম সারা। তো মানে মাটির দোকানে যে এত দাম, সিরামিকের চাইতেও মনে হয় যে অনেক দাম।
তো এই যে দামে এগুলো কিনছিলাম সেগুলো কিন্তু অলরেডি সিরামিকেরই হয়ে যেত অনেকগুলো জিনিস। তো এখন শখের বশে কিনা। তো ওই যে পরবর্তীতে আরেকটা দোকান, পাশাপাশি দোকান ওইখানে সিরাজগঞ্জে, তো সেইখানে গেলাম। তো আরেকটা দোকানে গিয়েই যে ভিডিও শ্যুট করছি। পাশে আমরা ফিসনি দেখতে পাচ্ছি, হামানদিস্তা দেখতে পাচ্ছি কাঠের। তো সব রকমের জিনিসই ওই দোকানদারটাও বিক্রি করে। তো আগের দোকানদাররা মানে নিজে রং করে বিক্রি করে এই লোক, তো আর আগেরটা মানে হয় রং করে নিজেই। আর এই যে বাসায় এসে যেগুলো কিনেছিলাম সেগুলো খুলে খুলে দেখছিলাম, আর আমার ছেলেটাও বিরক্ত করছিল। তো এই যে কাগজগুলো দিয়ে সুন্দর করে বেঁধে দিয়ে এসছে, যেহেতু রিক্সায় করে আসবো ভেঙে যেতে পারে সেজন্য সুন্দর করে বেঁধে দিয়েছে। আর এই যে আমার ছেলেটা নিয়ে খেলছে, আর আমি উপর করে এই যে দেখাচ্ছিলাম সুন্দর নকশা করা আমার প্লেট। তো প্লেটটা ওর নিচের দিকে নকশা আছে, উপরের দিকে নকশা নেই। আমি নিতেই চাইলাম না, তো তারপরেও আমার বর পছন্দ করলো এটাই। আর এই যে মগ, আর এই কয়টা জিনিস কিনলাম 500 টাকা দিয়ে। তো 500 টাকা মনে হয় টাকাই নাই এরকমটা, টাকার মান যে এতটা কম। মাটির জিনিসপত্র কিনতে এই দেখেন, এটা হলো কয়েলদানিটাও খুব সুন্দর রং করে এখনই দিয়ে দিয়েছে, রং হাতে মাখছে, সেহেতু হাত দেওয়াই যাচ্ছিল না। আর এই যে মগ, আর এই যে প্লেট, আমি যেহেতু গরম পড়েছে সেহেতু পান্তা ভাত খাবো, সেজন্য বললাম যে আমাকে একটা প্লেট কিনে দাও না। তো আমার বর কিনতে চায় না মাটির জিনিস সব করে। তো আজকে কি মন করে নিজেই এত টাকার জিনিস কিনে দিল। আমি তো মানে আশ্চর্য হয়ে গেলাম যে আমার বর আমাকে এত টাকার মাটির জিনিসটাও আবার কিনে দিল। তো আমি খুবই খুশি হলাম, আমার বর আমাকে এত সুন্দর জিনিসগুলো কিনে দিল, খুবই ভালো লাগলো। তো আমার পুরো ব্লগ ভিডিওটা আপনারা কন্টিনিউ করলে এগুলো দেখতে পাবেন, অবশ্যই দেখবেন। আর এই যে আমি যেগুলো জিনিস কিনলাম সব কিছু মিলিয়ে অনেক সুন্দর একটা ব্লগ ভিডিও সাজিয়েছি। যে আমার ছেলেটা হাতই দিচ্ছিল না, আর আমার যাওয়াজের জন্য এই যে ডেন্টালে গিয়েছিলাম দাঁত দেখাতে। তো এই যে এই দাঁতটা আমার টেবলের সাথে বাড়ি লেগে ছোটবেলায় ভেঙে অর্ধেকটা পড়ে গিয়েছে। আর এই দাঁতের মনে হয় পর্যন্ত আমি এই দাঁতের মনে হয় 20,000 টাকা খরচ করে ফেলেছি এক দাঁতের পেছনে। ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটা দেখার জন্য। খোদা হাফেজ।